This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। হে তো গানের কথা, আর রাজপথে লেখা স্লোগানের কথা, যে স্লোগানের কথাগুলো হয়তো হৃদয় দিয়ে লিখেছিলেন একদল আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। মুখরিত স্লোগানে ছয়লাভ হয়েছিল স্বাস্থ্য ভবনের সামনের রাস্তাটাও। আলকাতরায় ঢাকা হয়েছিল সেই স্লোগান। রাতারাতি পড়েছিল কালো রঙের প্রলেপ, কিন্তু বৃষ্টিতে ধুয়ে গেছে পিচকালো আলকাতরা। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় ফের জেগে উঠেছে জাস্টিস ফর আরজি কর। এই আলকাতরাতেও টেন্ডার নিয়েছিল কারা, একটু দেখুন মোছার জন্য যে জলটা কতটা মিশিয়েছে আলকাতরার সঙ্গে। কেউ কথা রাখেনি জানেন তো, আলকাতরাও রাখলো না। একটু বৃষ্টি হতে না হতে ধুয়ে মুছে পুরো সাফ হয়ে গেল। আর বেরিয়ে এলো কি প্রতিবাদের অক্ষর। সেপ্টেম্বরের 20 তারিখ ওই স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থানটা তুলে নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, দেখেছিলেন আপনারা। টানা কত দিন ওইখানটায় বসে তারা আন্দোলন চালিয়েছিলেন। আর ওই জায়গাটা কীরকমভাবে উৎসব তো তখন শুরু হয়ে গেছিল, প্রতিবাদের উৎসব। 21 তারিখ সকাল হতে না হতে তারপর আমরা কি দেখেছিলাম স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় ওই প্রতিবাদী স্লোগানগুলো কোথাও হয়তো বিঁধছিল, সেই জায়গাগুলো আলকাতরা বোলানো হচ্ছে, মানে স্লোগানগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। এবার সেই আলকাতরাগুলো ধুয়ে গেল কেন সেটা নিয়ে তো ওই রাজনৈতিক বক্তব্য শুনলেন, যে তাতেও হয়তো কিছু থাকতে পারে, সন্দেহ প্রকাশ করলেন। রাজনীতিকদের কাজ এরকম জানেন তো, সব কিছুতে সন্দেহ প্রকাশ করেন। আরে আগেকার দিনের আলকাতরা এখনকার দিনের আলকাতরা এক নাকি? আগেকার দিনের প্রতিবাদ এখনকার প্রতিবাদ এক নাকি? আগেকার দিনের মূল্যবোধ এখনকার মূল্যবোধ এক নাকি? এবং সব থেকে বড় কথা, আগেকার দিনের রাজনীতিক আর আজকের রাজনীতিক এক নাকি? এই আলকাতরাগুলো খুব স্পর্শকাতর অথবা খুব সংবেদনশীল জানেন তো। এমন একটা দিনে তারা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে প্রতিবাদী লেখাগুলোকে ফুটিয়ে দিল, যে দিনটাও তো খুব মানানসই, তাৎপর্যপূর্ণ। এই দিন একদিকে যেমন নিউ টাউনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, আর এদিকে কুলতলিতে এক শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ কি জানেন? 9 বছরের বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এখন পর্যন্ত আরেক নির্যাতিতা, ওই তিলোত্তমা, আরজি কর হাসপাতালের তিলোত্তমা, সে তো বিচারের অপেক্ষায় মাথা খুঁড়ছে। তাই কি প্রতিবাদ জানাতেই এই প্রতিবাদী লেখাগুলোর ওপর থেকে আলকাতরা উঠে গেল, এবং এই উঠে যাওয়াটা এতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। প্রতীকী অদৃষ্টের কি পরিহাস দেখুন। এই প্রতিবাদী অক্ষরগুলোকে মারিয়েই কিন্তু আমাদের উৎসবে যেতে হবে, উৎসবে ফিরতে হবে। ঠিক যেমন আমাদের উৎসবে ফেরার পথে থাকবে ওই আরজি কর, নিউ টাউন, কুলতলি, 3 জায়গার 3 তিলোত্তমা। তাদের যন্ত্রণার প্রত্যেকটা চিহ্ন মারিয়েই কিন্তু আমরা উৎসবে ফিরব। আরজি কর আর কুলতলিতে তো 2 তিলোত্তমা প্রাণ দিয়েছেন। উৎসব তো প্রাণের, উৎসব তো সবার, উৎসব তো প্রতিবাদেরও। দেখুন, আমরা চাই বা না চাই, 2 তিলোত্তমার লাশ পার করেই কিন্তু আমাদের এই উৎসবে যেতে হবে। ফলে উৎসব আর প্রতিবাদ যে হাতে হাত মিলিয়ে চলবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিবাদ তো করব, প্রতিবাদটা কার বিরুদ্ধে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে সব জায়গাতেই প্রতিবাদের লক্ষ্য কিন্তু পুলিশ। কেন? এই কেনর উত্তর দিতে আর একটা প্রশ্ন করতে হবে। পুলিশের কাজ কি আপনারা জানেন? সোজা সাপটাভাবে যদি দেখেন, পুলিশের কাজ সহজ ব্যাপার। অন্যায় হলে সুবিচার পাইয়ে দেওয়া, অন্যায়ের প্রতিকার করা। যে কোনো একটা অন্যায় হলে মানুষ বিচার চাইবে, প্রতিকার চাইবে।
পুলিশের ওপর মানুষের যখন ক্ষোভ এরকম প্রতি মুহূর্তে ফেটে পড়ছে, তাহলে কি ধরতে হবে যে পুলিশ সেই বিচার দিতে, প্রতিকার করতে ব্যর্থ হচ্ছে? দুষ্টের দমন আর শিষ্টের পালন, এটাই তো কাজ। পুলিশ কি সেটুকু করতে ব্যর্থ হচ্ছে? দুষ্টের দমনের বদলে কোনোভাবে কি দুষ্টকে আড়াল করছে বলে মানুষের মনে হচ্ছে? দেখুন, দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ওই বাচ্চা ছেলে মেয়েটা, 9 বছরের বাচ্চা মেয়ে, পড়তে গেছিল, ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। এবার মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় পরিবার কি করতে পারে? স্বাভাবিকভাবেই পুলিশের কাছে যাবে। গেছিল, পুলিশ কি করেছিল? পুলিশ কি তৎক্ষণাৎ মেয়েটাকে খুঁজতে বেরিয়েছিল? তৎক্ষণাৎ যদি খোঁজ করতে বেরোতো, বাড়ির থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা জলার ধারে ওই মেয়েটার ক্ষতবিক্ষত দেহ কি উদ্ধার হতো? দেখুন, এই প্রশ্নের উত্তরগুলো যদি পুলিশের পক্ষে যেত, তাহলে কি আজ সকাল থেকে পুলিশকে প্রতিবাদের লক্ষ্যবস্তু হতে হতো? আরেকটা কথা, মেয়েটার বাড়ি যেখানে, সেই জায়গাটা কুলতলি থানার মধ্যে পড়ে, আর যেখানে দেহ পাওয়া গেছে সেটা জয়নগর থানা এলাকা। শুধুমাত্র এই অজুহাতেই নাকি কাল প্রথমে মেয়েটার পরিবারকে কুলতলি থানায় যেতে বলা হয়। একটা বাচ্চা মেয়ে নিখোঁজ, পুলিশ যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না, তাকে খুঁজতে বেরোচ্ছে না, উল্টে পরিবারকে এই থানার থেকে ও থানায় যেতে হচ্ছে। এই অবস্থায় যাবতীয় যা হওয়ার তাই তো হয়েছে। মানুষজন উত্তেজিত হতে শুরু করেছে। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগগুলো কেন উঠবে? আজ শিশুটার প্রতিবেশীরা মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর করেছেন, আগুন লাগিয়ে দিয়েছেন। দেখুন, এইভাবে পুলিশের ওপর চড়া হওয়াটা তো আইনকে হাতে নেওয়া, এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু এটাও তো ভাবতে হবে যে এই ক্ষোভটা তৈরি হলো কেন? আর এই ক্ষোভটা যে তৈরি হচ্ছে সেটা কি পুলিশ আগে টের পায়নি? এই মহিষমারি ফাঁড়ির বিরুদ্ধেই তো কাল পরিবারকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ছিল। আরও একটা কথা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তো তা বিরোধীদের চক্রান্ত বলে দেখিয়ে দেওয়াটা সরকার আর শাসক দলের প্রিয় টাইম পাস। আর খুব চাপে পড়লে তখন ওই পুলিশকেই কাঠগড়ায় তুলে দাও, ক্ষোভে জল পড়ে যাবে। একদম রাজনীতির চেনা ছক। দেখুন, বারবার আবার বলছি, পুলিশের প্রতি যে ভয় আর ভক্তি, এটা থাকা দরকার। এটার ওপরেই কিন্তু আমাদের সামাজিক শৃঙ্খলাটা অনেকটা দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা ভেঙে পড়লে কি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে, কতটা সমস্যার সামনে আমাদের দাঁড়াতে হবে সবাইকে, আপনি, আমি, সাধারণ মানুষ এবং প্রশাসন, সেটা কিন্তু প্রশাসনকেও ভেবে দেখতে হবে। সোজা কথায়, প্রশাসনের তরফেও একটা আত্মসমীক্ষার প্রয়োজন। কেন মানুষজন এইভাবে পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে উঠছে? বারবার এক ছকে গেলে হয়তো 9 বারের মধ্যে 8 বারই সাফল্য পাওয়া যাবে, কিন্তু 9 বারের বার কী হবে আর 10 বারের বার কী হবে? এই দুটো সবসময় চেনা ছক অনুযায়ী ঘটবে এরকম নিশ্চয়তা দেওয়া যায়? একটা কথা তো মনে রাখতে হবে, চেনা ছক অচেনা হয়ে গেলে কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। বারবার প্রশ্নে পুলিশের ভূমিকা। তিলোত্তমার খুন ধর্ষণে বিক্ষোভের মুখে পড়েছিল পুলিশ। বাসজনিতে কিশোর মৃত্যুতে জনতার ক্ষোভ আছড়ে পড়েছে ওসির ওপর। জনরোষের এক দৃশ্য জয়নগরেও। ভাঙচুর, মহিষমারি ফাঁড়ি। কেন এত রাগ? এখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। 9 বছরের মেয়ে নিখোঁজ, এমন অভিযোগ পেয়েও নাকি নড়ে চড়ে বসেনি পুলিশ। পুলিশ অভিযোগ নিতে চায়নি। মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি, ওখানে গেলে বলছে এটা আমাদের, তোমরা হচ্ছে কুলতলি থানায় যাও। সময়ে পুলিশ অভিযোগ নিলে মর্মান্তিক পরিণতি হতো না, বলছেন গ্রামবাসীরা। থানায় গেছে, আমাদের বাচ্চা হারিয়ে গেছে, সন্ধ্যে 5টা খুঁজে পাচ্ছি না, কে লিখুন না, বলে এটা জয়নগর থানা, কুলতলি থানা চলে যাও। স্যার নিন না, ওরা একটু যদি চেষ্টা করতো তাহলে আমাদের বাচ্চা মরতো না। ওই বর্জ্যপাত হচ্ছিল, প্রচন্ড বৃষ্টিপাত, একটা সন্তানারা বাবাকে কুলতলি থানাতে যাওয়ার পরামর্শ দেয়। সুতরাং আমরা কোথায় যাবো, আমরা সাধারণ মানুষ? তিলোত্তমা পর্বে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে, পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। তারপরও পুলিশের এমন দায় এড়ানো মনোভাব কেন? 9 বছরের স্কুল ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর খেপে যান গ্রামবাসীরা। পুলিশের ওপর ক্ষোভের লাভা স্রোত।
হচ্ছে, আমাদের কেস নেয়নি, রাত্রিবেলা কোনো কথা, তাদের মুরগি মাংস খেয়ে মদ মাংস খেয়ে তারা ফুর্তি করছে। বললো এটা আপনাদের কুলতলি থানা, আপনারা কুলতলি থানা অভিযোগ। উনি যে অফিসার আছে আরো 2-3 জন নিয়ে আড্ডা মারছে, আমাদের কমপ্লেন নিল না। প্রতিবাদী গ্রামবাসীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে। বিচার চাইলে কি মার খেতে হবে? কি করেছে পুলিশ? গুলি মারছে, বোম মারছে, সব পায়ে বাড়ি মারছে, হাতে বাড়ি মেরে 2-3 জন হাত মেরেছে, কারো মাথা ফাটিয়ে দিচ্ছে। আমরা কথা বলছি, পুলিশের সাথে কথা বলছি, আমাদের লাঠির বাড়ি মেরেছে। কথায় কথায় ফুটে উঠেছে পুলিশের ওপর রাগ বহু পুরনো। অভিযোগ নিয়ে গেলেই নাকি পুলিশি উপদ্রবের মুখে পড়তে হয়েছে গ্রামবাসীদের। আমাদের মুরগি দাও, 1 মাস আগে আমাদের দোকান চুরি হয়েছে, আমরা জানাতে গেছি, বলে মুরগি নিয়ে এসো, 8টা চুরি হয়েছে, আমরা কি করব? মুরগি সব সময় এসে বললো তুই কর একটা মুরগি দে, মুরগি কার? আমি বললাম মুরগি আমার নয়। মাত্র বলছে মুরগিটা কার, 2টো মুরগি, একটা মুরগি দেওয়া যাবে না, ওই পর্যন্তই পালাছে। সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসীদের ক্ষোভ উগরে দিতে দেখেই ক্ষিপ্ত পুলিশ। থ্রেড কালচার কেমন হতে পারে তারই নমুনা পুলিশ আধিকারিকের গলায়। ক্যামেরার সামনেই শাসানির সুর। মিডিয়া দেখে লাফাবেন না, মিডিয়া দেখে লাফাবেন না, বললাম তো মিডিয়া দেখে লাফাবেন না। ভালো ব্যাপারটা পছন্দ হচ্ছে না তো, পছন্দ হচ্ছে না তো, অন্য অন্য অফিসারদের মতো তাহলে আমাকেও ব্যাপারটা করতে হবে, হ্যাঁ করতে হবে, তাহলে করি। পুলিশের তারার মুখে কিছুটা ছত্রভঙ্গ হয়ে যান গ্রামবাসীরা। কিন্তু এক মায়ের প্রশ্ন, প্রতিবাদ শহর ছাড়িয়ে গ্রামেও এবার প্রতিবাদ, সুবিচার চেয়ে প্রতিবাদ। শুনলেন বক্তব্যটা? ভালো অফিসার যতক্ষণ আছি পছন্দ হচ্ছে না তো বাকিদের মতো খারাপ হতে হবে, নিজেই বাকিদের সার্টিফাই করে দিচ্ছেন এবং কি হবেন সেটাও বুঝিয়ে দিচ্ছেন। মা কি ছিলেন, কি হইলেন, এইটাই তো আমাদের লাইফের সব থেকে বড় একটা ধাঁধা, জানেন তো? এই প্রতি মুহূর্তে আমাদের সেই ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়। কোন রূপটা যে আমরা দেখতে চাই অ্যাবসলিউটলি বুঝতে পারি না। পুলিশ তারা কোন রূপ আমাদের দেখাবে বলুন তো, এবং কেন দেখাবে? কেন একজন সন্তানহারা বাবা বা মা বা তার আত্মীয় পরিজনকে এইভাবে ক্ষোভে ফেটে পড়তে হবে? শুধুই ভয় দেখানো কি কাজ? এটা কিন্তু ভাবার দরকার, আত্মসমীক্ষা খুব দরকার। কারণ পরিস্থিতি যদি আস্তে আস্তে এইভাবে কোথাও গিয়ে হাতের বাইরে চলে যায় তাহলে তো কখন কি ওই বললাম না কি ঘটে যায় কেউ কিচ্ছু বলতে পারবেন না। এরকম ঘটনা ঘটলো, এটা তো কাঙ্ক্ষিত না, কেন পুলিশ আক্রান্ত হবে? কিন্তু হচ্ছে তো, এটাই তো বাস্তব। 9ই আগস্ট 2024 আরজিকর হাসপাতালে তিলোত্তমার দেহ যেদিন উদ্ধার হয় তারপর থেকে কয়েকটা প্রশ্ন তো বারবার তারা করেছে। মনে হচ্ছে এই কবে নারকীয় হত্যাকাণ্ডর পর্দাফাশ হবে? আদৌ পর্দাফাশ করা যাবে তো? মনে হচ্ছে, জানো তো, বারবার মনে হচ্ছে। আজ কুলতলির ঘটনা সামনে আসার পরেও তো সেই একই প্রশ্ন করছি, কবে জানা যাবে এই ছোট্ট মেয়েটার সঙ্গে ঠিক কী হয়েছিল? তাকে খুন করার আগে কি সত্যিই তার ওপর নির্যাতন করা হয়েছিল, যেমনটা ওই তার পরিবার বলছে, মেয়েটার পরিবার? যদি নির্যাতন করা হয় তাহলে অপরাধের একটা ধরন, আর যদি শুধু খুন করা হয় তাহলে তো তার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খুঁজে বার করতে হবে। মেয়েটা টিউশনি থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিল, তার মানে তাকে মাঝ রাস্তা থেকে কেউ বা কারা তুলে নিয়ে গেছিল। হতে পারে তাকে অপহরণ করাই শুধু উদ্দেশ্য ছিল। অপহরণটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে কেন করা হলো? পারিবারিক শত্রুতা? 9 বছরের বাচ্চার তো এমন কোনো শত্রু থাকার কথা নয় যে তাকে মাঝ রাস্তার থেকে কিডন্যাপ করবে। কোনো শিশুরই তো কোনো শত্রু থাকার কথা নয়, তাহলে কেন সেই শিশুটাকে এরকম শাস্তি পেতে হবে? পরিবারের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু পারিবারিক শত্রুতার জন্য কেউ তাদের মেয়েকে অপহরণ করতে পারে এমন সন্দেহ তো পরিবার করছে না। করলে তো কাল প্রথম যখন তারা ওই পুলিশ ফাঁড়িতে গেছিলেন তখনই বলতে পারতেন। তাহলে অপহরণটা তো উদ্দেশ্য নাও হতে পারে। অকারণে তুলে নিয়ে গেল কেন? অকারণে কেন একটা শিশুকে কেউ তুলে নিয়ে যাবে? তাহলে কি মেয়েটাকে নির্যাতনের উদ্দেশ্যেই কেউ তুলে নিয়ে গেছিল? এখন পর্যন্ত পুলিশ কিন্তু ধর্ষণের কথা উচ্চারণ করেনি, বরং ওই বারুইপুর জেলা পুলিশের সুপার তিনি বলেছেন
ঘটনার যথাযথ তদন্ত হচ্ছে। তারা যা করেছেন সব নাকি রেকর্ডে রয়েছে। আর একটা গ্রামের বাসিন্দারা বলছিলেন কি জানেন, পুলিশ যদি সঙ্গে সঙ্গে তদন্তে নামতো তাহলে মেয়েটা হয়তো প্রাণে বেঁচে যেত। আর বারুইপুরের পুলিশ সুপার তিনি বলছেন এফআইআর করার আগেই নাকি তারা তদন্তে নেমে পড়েন। আর তাই মাঝরাতেই অভিযুক্তকে গ্রেফতার করা গেছে আর তাকে জেরা করে শিশুর দেহ তারা উদ্ধার করে ফেলেছেন। প্রশ্ন তো একটাই, বাচ্চাটাকে খুন করা হলো কেন? শুধু খুন নাকি নির্যাতনও করা হলো? দেখুন, দুটো প্রশ্ন, এর সঙ্গে আরেকটাও প্রশ্ন আছে। বাচ্চাটাকে কি বাঁচানো যেত না একটু তৎপরতা দেখালে? পুলিশ সুপার বলছেন এই সব প্রশ্নের উত্তর নাকি লুকিয়ে আছে ময়না তদন্তের আড়ালে। আমরা যখন খবর পেলাম রাত 8:30 থেকে 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, প্রথমে কেসটা মিসিং ছিল, আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানোর মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। এই যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকের আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই। কিন্তু এই যে যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে। এরপর ময়নাতদন্তর পরে যদি সেক্সুয়াল অ্যাসল্টের যদি কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পক্সোর দিকে যাব। দেখুন, সুপার যেটা বললেন সেটা তো ভরসা দেওয়ার মতো। সত্যি কি ওখানকার মানুষজন ভরসা পেয়েছেন? এটা তো ঘটনা, মাঝ রাত্রে পুলিশ সত্যি সত্যি অভিযুক্তকে গ্রেফতার করেছে, বডি উদ্ধার করেছে। কিন্তু তারপরেও তাদের এই কথাগুলোকে কেন ওই গ্রামবাসীরা মানছেন না? কোথাও কি মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে? দেখুন, আরজি করের ঘটনাটা সামনে আসার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই তো অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। একই ছবি এই কুলতলিতেও, সেখানে মোস্তাকিন সর্দার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর নাম অবশ্য করেনি পুলিশ সুপার, কিন্তু গ্রেফতারের কথা বললেন। তিলোত্তমার দেহ উদ্ধারের পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারও কিন্তু বলেছিলেন তদন্তে তারা কোনো ফাঁক রাখেননি, তারা সব দিক খতিয়ে দেখেছেন আর মূল অপরাধী সঞ্জয়কে গ্রেফতার করেছেন। তৎপর না হলে তারা কি ধরতে পারতেন? এটাই বলেছেন তিনি বারবার। তারা ছোট্ট দুটো ক্লিউ পেয়েছিলেন, একটা ওই ছেঁড়া ব্লুটুথ, সেটা ওইখানে বডির পাশে পাওয়া গেছিলো, আর ওই একটা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছিলো সঞ্জয় রায় যাচ্ছে। এতেই তারা কামাল করে ফেলেছিলেন। কুলতলিতে এই যে মোস্তাকিনকে গ্রেফতার করেছে পুলিশ, তার ক্লু কি? সিসি ক্যামেরার ছবি। যে শিশুটার দেহ উদ্ধার হয়েছে তার পরিবার বলছে যে রাস্তা দিয়ে শিশুটা ফিরেছে তার আশেপাশে কয়েকটা সিসি ক্যামেরা আছে। সেই ক্যামেরার ফুটেজ কি পুলিশ খতিয়ে দেখেছে? সঞ্জয়ের সিসি ক্যামেরার ছবি কলকাতা পুলিশ তারা কিন্তু চট জলদি প্রকাশ করেছিল, কিন্তু এখন পর্যন্ত এখানে তেমন কিচ্ছু হয়নি। এবার মোস্তাকিন একাই যদি কালপ্রিট হয় তাহলে তো ফুটেজ প্রকাশে নিশ্চয়ই বাধা নেই। কিন্তু যদি মোস্তাকিন একা সর্দার না হয়, যদি এই ঘটনায় তার দোষর আরও কেউ হয়, তাহলে সঞ্জয় রায় যে তিলোত্তমার পরিণতির জন্য দায়ী কলকাতা পুলিশ কনফিডেন্ট ছিল, কিন্তু সেই কনফিডেন্স নিয়ে তো এখন অসংখ্য প্রশ্ন উঠছে। সিবিআই প্রশ্ন তুলে দিচ্ছে। যত সিবিআই তদন্ত এগোচ্ছে ততই তো একটা বৃহত্তর ষড়যন্ত্রের ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। মনে রাখতে হবে, এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে প্রথমে দুর্নীতির জন্য গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এখন তো তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে সিবিআই গ্রেফতার করেছে। যদি সত্যি সঞ্জয় রায় এককভাবে হঠাৎ করে ওই কোনো রকম একটা রিপুর তাড়নায় এরকম কাণ্ড ঘটিয়ে দিয়ে বসে থাকে, তাহলে তো তার পেছনে ষড়যন্ত্র থাকার কথা না। আর ষড়যন্ত্র যদি নাই থাকে তাহলে ষড়যন্ত্রের অভিযোগে কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হবে? দেখুন, তদন্তে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট বলেছে যে তথ্যগুলো সামনে আসছে সেটা গুরুতর। এবার কুলতলিতেও একা মোস্তাকিনই যা করার করেছে কিনা সেটাও তো তদন্ত সাপেক্ষ। কিন্তু পুলিশের তদন্তে কি পরিবারের আস্থা আছে? কুলতলির শিশুর পিসু বলেছে আজ থেকে 2 বছর আগে তার মেয়েকেও নাকি ধর্ষণ করা হয়েছিল।
পুলিশ তদন্ত করা দূরে থাক, বরং টাকা নিয়ে মুখ বন্ধ করার জন্য নাকি চাপ দিয়েছিল। একে নির্যাতন, তারপর বিচার না পাওয়া, অপমানে দুঃখে তার মেয়ে নাকি আত্মহত্যা করেন। তাদের বাড়িতে ডাকাতি হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, সব টাকা পয়সা গেছে, মান সম্মান গেছে, সব থেকে বড় কথা মেয়েটা গেছে, এবং তারপরেও বিচার মেলেনি। আর এর জন্যও তো পুলিশকেই তারা দায়ী করছেন। দেখুন, গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? 2 বছরের আগের ঘটনাটা নাকি ঘটেছিল নরেন্দ্রপুর থানা এলাকায়। তাহলে কুলতলি বা জয়নগর থানা, নরেন্দ্রপুর থানা বা টালা থানা, রাজ্যের একের পর এক থানা কি এই বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো উঠছে সব কিছুকেই আড়াল করার চেষ্টা করেছে? এটা কি একটা ট্রেন্ড? একটা ঘটনা ঘটলে সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যদি একাধিক জায়গায় একই ধরনের ঘটনা ঘটে তখন তো বলতে হয় গোটা ব্যাপারটার পেছনে কোথাও একটা যোগসূত্র রয়েছে, কোনো একটা সুনির্দিষ্ট একটা ছক রয়েছে। পুলিশের প্রতি পুরো ভরসাই ছেড়ে দিচ্ছি। এই রাজ্যের বিচার পাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। এ রাজ্যে বিচার পাবো না। আমার মেয়ের 2020 সালে রেপ হয়, 22 সাল অবধি কেস চলছিল, কোনো দিন আজ অবধি সেই বিচার তো পাইনি। দিনের পর দিন অপোজিট পার্টির এমন অত্যাচার, দিনের পর দিন আমাদের কাছে ফোন আসে, আমরা তো আতঙ্কে থাকি, আমরা ঠিক মতন বেরোতেই পারি না। আমার বাচ্চা সুসাইড করতে তাকে বাধ্য করালো হলো, আমার বাচ্চা মরে গেল, তারপরে আমরা কোনো বিচার পেলাম না। আমরা লাস্ট কেস করব বললাম, আমার বলছে 1.5 লাখ টাকা নিয়ে নিন, নিয়ে আপনি কেটে পড়ুন। এই কে বলেছিল? নরেন্দ্রপুরের থানার বড়বাবু বলেছিলেন। এটা যেটা আপনি বলছেন এর কিন্তু এখন আমার কাছে ইনফরমেশন নেই। এটা যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই তদন্ত করে রাখবো, কোনো অসুবিধা হবে না। দেখুন, পরপর অভিযোগগুলো শুনলেন, বিভিন্ন ধরনের অভিযোগগুলো, কিন্তু সব এক সূত্রে কোথাও গিয়ে বাঁধা হয়ে যাচ্ছে, এবং সম্ভবত এত অভিযোগ বিভিন্ন সময় বিভিন্নভাবে এই অভিযোগগুলো জমতে জমতেই তাহলে এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যেখানে ওই বাঁধ ছাপিয়ে ধৈর্যের বাঁধ, সেটাকে ছাপিয়ে গিয়ে কোথাও এই ক্ষোভ বিক্ষোভ হয়ে আছড়ে পড়েছে পুলিশের ওপর। এটাও কিন্তু ম্যানমেড, জানেন তো, করা হয়েছে অনেক দিন ধরে। যা বলছেন তা সত্যি হলে এটাই তো দাঁড়াবে। পুলিশের বিরুদ্ধে যখন মানুষ এরকমভাবে মারমুখী হয়ে, তার জন্য অনেক সাহস লাগে, মরিয়া ভাব লাগে। আর মানুষ মরিয়া কখন হয় জানেন? যখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। ছোট ছোট ঘটনাগুলো, সেগুলো হচ্ছে একটা বড় ঘটনা ঘটিয়ে দেওয়ার ইন্ধন জোগাতে পারে। শুনতে পেলেন তো অভিযোগগুলো। ওই কার দোকানে চুরি হয়েছে, মুরগি চাইছে, সেখান থেকে কার মেয়ে ধর্ষিতা হয়েছে, বিচার পায়নি, সেখান থেকে একটা বাচ্চা হারিয়ে গেছে, এই থানা ও থানা করানো। কত কিছু জমলে তবে এরকম বিস্ফোরণ হয়। দেখুন, সন্তান বড় হলে পিতামাতাহীন হবে, এটাই তো স্বাভাবিক। বাবা মা চিরকাল কারোর থাকে না, কিন্তু এ রাজ্যে এমন একটা প্রজন্মকে তৈরি হচ্ছে যারা সন্তানহীন হচ্ছেন অসময়। তিলোত্তমার বাবা মা, কুলতলির বাবা মা, বা কুলতলির ওই শিশুর পিসি, এদের কারোরই তো সন্তানহীন হওয়ার কথা ছিল না, তাই না? এর দায় কার? কেন একের পর এক ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জন্মাচ্ছে? দেখুন, কুলতলির যে বাচ্চা মেয়েটার দেহ উদ্ধার হলো, তার এই ঘটনাটার খুব বিচ্ছিন্ন উত্তরটা কি তার পিসির কথায় লুকিয়ে আছে? দেখুন, যা করার কথা সেগুলো 2 বছর আগেই পুলিশ করলে, বা আরও অনেক জায়গায় যেখানে যে ব্যবস্থা নেওয়ার কথা, যদি সেখানে সেই ব্যবস্থাগুলো সঠিকভাবে নেওয়া হতো, এই পরিস্থিতি কি তৈরি হতো? তিলোত্তমার দেহ আবিষ্কারের পর ওই RG করের সেমিনার রুমে যেখানে বডি পাওয়া গেছিল, সেখানে বহিরাগতদের উপস্থিতির ভিডিও দেখিয়েছিলাম আমরা। অদ্ভুতভাবে, জানেন তো, RG করের সাথে এই ঘটনাটা দেখছিলাম, এই কুলতলির ঘটনাটা পরপর ঘটেছে। সুতরাং এই RG করটা যে জায়গায় পৌঁছে গেছে, প্রতিবাদ বিক্ষোভ চলছে এখনও, সব মিলিয়ে মিশিয়ে
একটা মিল খোঁজার চেষ্টাটা স্বাভাবিক, কিন্তু মিলগুলো কাকতালীয়ভাবে এমন জায়গায় চলে যাচ্ছে না, চমকে উঠছি জানেন তো। ওই বললাম সেমিনার রুমে বহিরাগতদের উপস্থিতির ভিডিও দেখিয়েছিলাম আমরা। সুরতে হালের সময় সেখানে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ উঠেছিল। আরজি করে ঘটনাস্থলে যে জায়গাটায় ওই বডি পাওয়া গেছিল সেটা ঘিরতে পুলিশ 14 ঘন্টা দেরি করেছিল। কুলতলিতে নাকি 9 ঘন্টা পর যেখানে বডি পাওয়া গেছে সেই জায়গাটা ঘিরেছে। এখন যে জায়গায় বডিটা পাওয়া গেছে সেটাই ঘটনাস্থল কিনা নাকি অন্য কোনো জায়গায় অপরাধ হয়েছে আর ওই জলার ধারে এনে দেহ ফেলা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ, সেটা পুলিশ বলবে। কিন্তু ওই জলার ধারে যদি ঘটনা ঘটার পর বাচ্চাটাকে এনে ফেলাও হয় তাহলেও তো সেখানে বেশ কিছু তথ্য প্রমাণ থাকতে পারে যেগুলো তদন্তের সহায়ক হলেও হতে পারত। তাহলে পুলিশ ওই জায়গাটা ঘিরতে 9 ঘন্টা দেরি করলো কেন? যদি একদম প্রয়োজনই না থাকতো তাহলে ঘিরলই বা কেন? এটা আরজি কর আর কুলতলির মধ্যে প্রথম মিল। আরও আছে, দেহ উদ্ধারের পর থেকে সেটা রাখা ছিল জয়নগরের মহিষমারি গ্রামীণ হাসপাতালে। সেখানেই শিশুটির সুরতহাল অর্থাৎ ইনকোয়েস্ট হয়। অভিযোগ যে সুরতহালের সময় ওই গ্রামীণ হাসপাতালে নাকি এমন কেউ ছিলেন যারা তদন্তকারী বা ফরেনসিক বিশেষজ্ঞ বা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বা পুলিশের ফটোগ্রাফার বা পুলিশের কেউ নন। এটা দ্বিতীয় মিল। কুলতলিতে সুরতহালের সময় বহিরাগতরা ছিলেন এই অভিযোগটা যিনি তুলেছেন ঘটনাচক্রের 9ই আগস্ট তিনিও আরজি কর হাসপাতালে ছিলেন। 9ই আগস্ট আরজি কর হাসপাতাল থেকে পুলিশ তিলোত্তমার দেহ বের করার সময় সেই গাড়ি আটকেছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী আজ কুলতলি পৌঁছে গেছিলেন আর তার আগেই সেখানে পৌঁছে গেছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। আরজি করেও তো তাই হয়েছিল, আগে পৌঁছেছিলেন বিজেপি নেতাকর্মীরা, কিছুক্ষণ পর সেখানে পৌঁছেছিলেন মীনাক্ষী, কলতান সহ বামেরা। তাহলে কি দাঁড়ালো? আরজি কর আর কুলতলি দুটো জায়গায় ক্রাইম সিন ঘেরা বা বহিরাগতদের উপস্থিতি বা অভিযোগ করতে গেলে পরিবারকে হেনস্থা করা, ওখানে বসিয়ে রাখা এবং কোনোভাবে এই বাম আর বিজেপির প্রতিবাদী হয়ে ওঠা, গোটা ব্যাপারগুলো কীরকম একটা সুতোয় গাঁথা হয়ে যাচ্ছে না? মতো ঘটনা যাতে রিপিট না হয় আমরা সেটা চাইবো না। উনি রাজি হয়েছেন, উনি বলেছেন হ্যাঁ বডি প্রিজার্ভ করা হবে। দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন, ওই দেখুন, দেখুন। আমি বিচার চাই, পুলিশ অভিযোগ নিতে চাইনি, সিসিটিভি ক্যামেরা উপপ্রধান দেখায়নি। আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হচ্ছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। যারা ভিতরে আছে তাদের ছবিগুলো খুব দরকার এবং আইডেন্টিটিহীন অনেকেই আছে। আমাদের রিকোয়েস্ট তারা কারা একদম সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তারপরে এই আন্দোলন আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? শহর হোক বা গ্রাম, নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটাই তো করলেন কুলতলির বাসিন্দা। সত্যিই তো তিলোত্তমার ঘটনা সামনে আসার পরেই তো প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালে যদি ওরকম ঘটনা ঘটে তাহলে গ্রামে গঞ্জে মেয়েদের নিরাপত্তা কোথায়? কুলতলির বাচ্চাটা কি সেই উত্তরটা দিয়ে দিল নিজের জীবন দিয়ে? আজ রাতে কাটাপুকুর মর্গে রয়েছে ওই শিশুর দেহ, কাল সেখানে ময়নাতদন্ত হবে। সন্ধ্যের পর পোস্টমর্টেমের নিয়ম নেই, তাই আজ ময়নাতদন্ত হয়নি। এই একটা ক্ষেত্রে অন্তত ওই তিলোত্তমার ঘটনার সাথে কুলতলির একটা পার্থক্য দেখতে পাচ্ছি।
তিলোত্তমার ময়নাতদন্ত হয়েছিল সূর্যাস্তের পর ওই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের অনুরোধের ভিত্তিতে। এবার নিয়ম হচ্ছে কি, জেলার ক্ষেত্রে এসপি আর শহরের ক্ষেত্রে ডিসি চিঠি দেবেন। তাদের চিঠিতে লিখতে হবে কেন সূর্যাস্তের পর পোস্টমর্টেম জরুরি। সেই চিঠি পাওয়ার পরেই সংশ্লিষ্ট হাসপাতালের সুপার ময়নাতদন্তের নির্দেশ দেবেন। এই নিয়ম তো ওখানে ভাঙা হয়েছিল। এবার শুধু ময়নাতদন্ত তড়িঘড়ি হয়নি, সেই রাতেই দেহ প্রায় হাইজ্যাক করে পানিহাটি পাঠিয়ে দেওয়া হয়েছিল, চটজলদি দাহ হয়ে গেছিল। কুলতলির ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। এসপি বলেছেন পরিবার চাইলে দেহ প্রিজার্ভ করা হবে। কুলতলি শিশুটির পরিবারের আইনজীবী বলেছেন তারা চান কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত হোক। পরপর এই দাবিগুলো, বডি প্রিজার্ভ করা হোক, ওই সুরেতেহালের সময় কারা ভেতরে আছেন তাদের ছবি তুলে রাখা হোক, বা সরকারি হাসপাতাল না কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত হোক। এই পরপর এই বক্তব্যগুলো শুনলে একটা জিনিস তো পরিষ্কার, রাজ্যের ওপর বা সরকারি কোনো জিনিসের ওপর লোকজনের ভরসা থাকছে না। এই ভরসাহীনতা, এটা কি উৎসবের দিকে পা বাড়ানো একটা রাজ্যের পথে কি বলবেন কাঁটা? আজ কুলতলিতে তারা খেয়েছিলেন স্থানীয় বিধায়ক গণেশ মণ্ডল, আর তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল যাওয়ার পর তাকে ঘিরে বিক্ষোভ দেখান বিরোধীরা। গো ব্যাক স্লোগান ওঠে। দ্রোহকাল এই দেবীপক্ষে তৃণমূল কি গন্ধ পাচ্ছে? মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে, উনি তো পুলিশের মন্ত্রী। কেন তার পুলিশ ব্যর্থ? কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে এবং তার দায় কার? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল, ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। এটা সামাজিক অপরাধ, এগুলো একদম ঘৃণ্য অপরাধ। এগুলো সারা বছরের যে কোনো সময় ঘটে। এবার ঘটনাচক্রে এই সময়টা ঘটেছে, সঙ্গে সঙ্গে আপনাদের রাগ হচ্ছে বাংলার পুজোর ওপর। কোথাও কোনো বিকৃত কাম কেউ যদি এই ঘটনা করে থাকে, হয় প্রকাশ্যে গ্রামের মাঝখানের বটগাছের ডালে একে মেরে টাঙিয়ে দেওয়া উচিত, অথবা গুলি করে মারা উচিত, প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। কিন্তু বাংলাটা গণতন্ত্রে চলে। ভাবুন তো, ঠিক বলেছেন কুণাল ঘোষ, একদম ঠিক বলেছেন। অপরাধ কখন কোথায় ঘটবে সেটা কেউ আগাম আঁচ করতে পারে না, কিন্তু অপরাধ ঘটার পর অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তো তুললেন। সেই কাজটা কি প্রশাসন করতে পারে না, যাতে ভবিষ্যতে একই রকম ঘটনা কেউ না ঘটায়? কিছু করতে গেলে 5 বার ভাবে, ভয় পায়। এই কাজটা তো পুলিশ প্রশাসনের। তারা সেটা করলে কুণাল ঘোষকে এভাবে ডিফেন্ড করতে হতো, বলতে হতো সারা বছর ধর্ষণ হয়। আসলে হিসেব নেননি, জানেন তো, হিসেবটা নেওয়া দরকার। আর সব কিছুর সঙ্গে পুজোকে কেন টার্গেট করছেন বলুন তো? জুড়ে দিচ্ছেন, জুড়ে দেওয়ার চেষ্টা কেন? বারবার উৎসবে ভাটা পড়বে বলে মনে করছে তৃণমূল। কুণাল ঘোষ শাসক দলের লোক, নেতা, তিনি নিজের দলকে ডিফেন্ড করবেন জানি, সেটা তার কাজ। কিন্তু তিনি আরও বড় কোনো বিতর্কের পরিসর কি তৈরি করে দিলেন না? এই বক্তব্যগুলো তো শুনলেন। বিতর্ক কি এমনিতে কম পড়েছিল? কাঁটাপুকুর মর্গে ওই দেহটা পৌঁছানোর পর সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম কর্মীরা। বিক্ষোভকারীদের মধ্যে থেকে বেছে বেছে দীপশিতা ধরকে টেনে হিঁচড়ে বার করে দেয় পুলিশ। কেন? দীপশিতা কি ময়নাতদন্তে বাধা দিচ্ছিলেন? আর TV9-এর সাংবাদিক, তিনি কি দোষ করেছিলেন? আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আর ক্যামেরা পার্সন দীপঙ্কর জানা সকাল থেকে তোরা কুলতলিতে ছিলেন, সব খবর দিয়েছেন। সেখান থেকে পুলিশের গাড়ি ফলো করে কাঁটাপুকুরে এসে পৌঁছন। সেখানে তখন বামেরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। দেখুন, সাংবাদিকদের যা কাজ তাই করছিলেন সুমন আর দীপঙ্কর। তাহলে তাদের ধাক্কাধাক্কি করতে হলো কেন? কেন এমন পরিস্থিতি পুলিশ তৈরি করলো যে TV9-এর ক্যামেরাটাই ভেঙে গেল? পুলিশও কি মনে করছিল যে বিতর্ক কিছু কম পড়েছে, আরেকটু বিতর্ক না হলেই নয়? আরও একটা কথা, সারা বছর বা অন্য কিছু এই প্রশাসনের কড়া ব্যবস্থা, অনেক কথা তো শুনলেন। জাস্ট একটু মনে করিয়ে দিই, কামদুনির ঘটনাটাও কি খুব কম নৃশংস কিছু ছিল? কিন্তু
অভিযুক্তরা তারা তো ওই হাইকোর্টে গিয়ে একজন বেকসুর খালাসি হয়ে গেল, ফাঁসি আসামি, সে যাবজ্জীবন হয়ে গেল, আরও কয়েকজন ছাড়া পেয়ে গেল, লঘু অপরাধ লঘুদণ্ড হলো। সব কিছুর কারণ কি? একটাই তো কারণ, ওখানে হাইকোর্টে স্পষ্টভাবে বিচারপতি বলেছিলেন ছত্রে ছত্রে ঘটনার জন্য তথ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ পুলিশ। তাহলে ভয়টা কোথা থেকে আর আঙুলটাই কোথা থেকে উঠছে সেটাও কি কেউ বুঝতে পারছেন না? মজিত রায় এবং পার্থপ্রতিম ঘোষ ওরা হাত দিয়ে ইশারা করছে ভিতরে আয় ভিতরে আয় দেখে নেব। এটা পুলিশের ভাষা হতে পারে? পুলিশ তো এখানে এসেছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা দেখলাম এক টালা থানার ওসি ছিলেন যিনি বডির লোপাট করেছিলেন, তথ্য প্রমাণ লোপাট করেছিলেন। এখানে আর একজন গুন্ডা ওসিকে আমরা দেখছি যিনি সাধারণ মানুষকে হাত দিয়ে ইশারা করছেন, মহিলাদের, যে ভিতরে আয় দেখে নেব। এবং যতজন মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে প্রত্যেকে পুলিশ, এবং প্রত্যেকটা নট আ সিঙ্গল ওম্যান পুলিশ ওয়াজ দেয়ার। প্রথমে যখন মার খেয়েছে, আমি তো তোমাদের উপর আক্রমণটা দেখলাম, তোমাদের যে ক্যামেরা পার্সন তাকে মারতে মারতে তার ক্যামেরা মাটিতে ফেলে দিয়ে। আমি বলছি ভয়টা কিসের? হোয়াট দে আর ট্রাইং টু হাইড? ভিতরে এমন কি হচ্ছিল যেটা দেখতে পেলে পুলিশের অসুবিধা হতো? তাহলে কি আরজি করের মতো এই কুলতলির বাচ্চা মেয়েটারও বডিতে লোপাট করার চেষ্টা করছে? কাকে বাঁচাতে? আবার কি ওনারা ধর্ষকদের বাঁচাচ্ছেন? তৃণমূলের পুলিশ, দলদাস পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, যদি লজ্জা থাকে তাদের এক্ষুনি পদত্যাগ করা উচিত, তো মমতা ব্যানার্জি সহ প্রত্যেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি, গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি, জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। কেন বললাম জানেন? আমাদেরও শরৎচন্দ্রের দশা, আমরাও জলকে জলই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি, মানে যা ঘটছে সেটাই দেখি। এই তিলোত্তমার ঘটনার পর অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছে, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছি, মানুষকে বেরিয়ে আসতে দেখেছি। শুধু চিকিৎসকরা নন, সবাই ঘরের মা বোনেরা রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, এবং সেই প্রতিবাদ কোনো রাজনৈতিক কালারহীন প্রতিবাদ, সেটা এত দিন ধরে চলছে। আর এর মধ্যেই একটা বাচ্চা মারা গেল কুলতলিতে, নিউ টাউনে এক কিশোরী ধর্ষিতা বলে অভিযোগ উঠল। দেখুন, এই তিলোত্তমাকে কেন্দ্র করে তো প্রতিবাদের ঢেউ উঠেছিল, সেটা নারী স্বাধীনতা, নারী নিরাপত্তা সমস্ত কিছুকে জড়িয়ে নিয়েছিল। মূল ইস্যু সেখানে চলে গেছিল, রাত দখল, রাস্তা দখল, সবই তো সেই জন্যে। এক তিলোত্তমাকে কেন্দ্র করে যে প্রতিবাদের ঢেউ উঠেছে, সেই প্রতিবাদের ঢেউ কি নিউ টাউন আর কুলতলিতেও পৌঁছেছে? কুলতলির মানুষ আজ সন্ধ্যেতেও দলে দলে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তারা বিচারের দাবি তুলেছেন। সেই দাবিতে এখন পর্যন্ত রাজনীতি জড়িয়ে থাকার অভিযোগ ওঠেনি। কেউ বলেননি কুলতলির এই আন্দোলন আসলে সরকার ফেলে দেওয়ার জন্য। দেখুন, সত্যি কথা বলতে কি, এই সরকার ফেলে দেওয়া ঠেওয়া এই সমস্ত বিষয়ের পদত্যাগ, তার পদত্যাগ, এগুলো রাজনীতিকদের বক্তব্য, তারা নিজেরা নিজেদের মতো করে তুলে তুলে দেন। সাধারণ মানুষ অত কিচ্ছু বলেন না, তারা একটা জিনিসই চান, এরকম ঘটনা যেন না ঘটে। কারোর পদত্যাগ চাই না, কোনো সরকার বদল চাই না, যা আছে থাক, ধরে নিচ্ছি, কিন্তু মানুষগুলো যেন ঠিক থাকে, যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যেন প্রতিটা ক্ষেত্রে মানুষজন এইভাবে ক্ষিপ্ত হতে হতে, মানে ক্ষিপ্ত তো তখন হয় যখন ধাক্কা খায়, তারপর সেগুলো জমতে থাকে, জমতে জমতে ক্ষোভ হয়, ক্ষোভ হয়ে বিস্ফোরণ হয়। আলটিমেটলি তার আগের যে তাদের সহ্য করতে হয় যে জিনিসগুলো, নিগ্রহগুলো, অবিচারগুলো, সেগুলো যদি না হয় তাহলেই তো সাধারণ মানুষ খুশ। আমরাও সেটাই চাই, জানেন তো। কিন্তু তার সঙ্গে তো এটাও বুঝতে হবে, যেটা কলকাতায় আন্দোলন ছিল, সেই আন্দোলন দেখে অনেকেই নিশ্চিন্তে থাকছিলেন, ও ঠিক আছে, ওগুলো শহুরে ব্যাপার, গ্রাম ইনট্যাক্ট আছে, ওই গ্রাম দিয়ে ভোটের সময় শহর ঘিরে দেওয়া যাবে। কিন্তু এখন শহুরে কলকাতার আন্দোলন বা ওই জেলা সদরের আন্দোলন, সেটা যদি গ্রামে পৌঁছে যায়, কুলতলিতে পৌঁছয়, তাহলে ওই চেনা হিসেব চেনা থাকবে তো। তখন খাতা দেখে গান গেও না, হ্যাঁ এটা কেউ বলবেন তো। এটা বুঝতে গেলে কতগুলো কথা কিন্তু আরও বলতে হবে, জানেন তো, যে কথাগুলো আজ অন্তত না বললেই না।
কাজাখস্তানের বিদূষক মোল্লা নাসিরুদ্দিন একবার বাজার থেকে ফিরছেন, জানেন তো, এক হাতে মাংস আর এক হাতে মাংস রান্নার রেসিপি। এবার রাস্তায় হঠাৎ করে চিল ছো মেরে মাংস তুলে নিয়ে চলে গেল হাত থেকে। অসহায় মোল্লা অভিশাপ দিতে দিতে বললেন, নিয়ে যা, কিন্তু কিচ্ছু স্বাদ পাবি না, রেসিপিটা তো আমার কাছে। আমরাও কি মোল্লা নাসিরুদ্দিনের সুরেই বলে উঠব? আমাদের বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে, যা করার করে নে, খুন কর, ধর্ষণ কর, পার পাবি না। রাজ্যের মোড়ে মোড়ে তো বিলের খুঁটিনাটি জানিয়ে পোস্টার পড়ে গেছে। জয়নগরের মহিষমারিতে কি পোস্টারটা পড়েছিল? অপরাধী কি খবর পাননি রাজ্যে কঠোর বিল পাস হয়ে গেছে? তাহলে তারপরেও ধর্ষণ করার সাহস তার হলো কি করে? ধর্ষণের বিরুদ্ধে রাজ্যের শাসক দল আর সরকার যে কঠোর অবস্থান নিতে চলেছে তার ইঙ্গিত তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কবে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীও তো বারবার স্পষ্ট করে দিয়েছেন, দ্রুত বিচার শেষ করে শাস্তিকেই একমাত্র সুবিচার মনে করেন তিনি। আজকেও তো শুনলেন কুণাল ঘোষ বললেন, ভয়ঙ্কর রকমভাবে শাস্তি দেওয়ার কথা বলেছেন তিনি, এবং সবাই একদম চরম শাস্তির নিচে কিছু ভাবছেনই না। এটা তো তিলোত্তমার ক্ষেত্রেও ভেবেছিলেন, তারপরেও তো একদিনেই দুটো ঘটনা দেখতে পেলাম। তাহলে লোকে তাদের কথা আমল দিচ্ছে না অপরাধীরা, নাকি বিশ্বাস করছেন? আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। বাংলার কাছে বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এনাফ টু টেক দ্য অ্যাকশন। কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর, 6 বছর, 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়। দোষী ব্যক্তিদের গ্রেফতার করে তাদের ফাঁসি দিতে হবে। যারা অ্যাকচুয়াল দোষী, দোষীদের আড়াল করা চলবে না। জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না। তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএমের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। ইতিমধ্যেই অপরাজিতা বিল পাস হয়ে রাজ্যপাল মারফত রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেছে। তাতে দ্রুত শাস্তির বিধান তো রাখা হয়েছে। তবে আইন করে যে ধর্ষণ আটকানো যায় না, এটা তো আমরা বুঝতে পারছি। আইনের ভয় তো যখন এই অপরাধী পাবে, তখন তো তার মাথাতে এটা থাকতে হবে যে আইন রক্ষকদের ভয় পেতে হয়। দেখুন, টিউশন ফেরতা নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার মানে ওই জয়নগরের পথঘাট বাংলার নিজেদের মেয়েদের জন্যই সুরক্ষিত নয়। একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু একজনই এই অপরাধ করেছে কিনা সেটাও তো প্রমাণ সাপেক্ষ। এই ধরনের ক্ষেত্রে অপরাধীরা সাধারণত একা ঘোরে না। নিহত বালিকার পিসি জানালেন তার মেয়েকেও ধর্ষণ করা হয়েছিল, সেবারও পুলিশ অপরাধীকে আড়াল করার চেষ্টা করে। পরিস্থিতি এমন হয় যে মেয়েটি আত্মঘাতী হয়। তার মানে জয়নগরের ওই এলাকাটাই মেয়েদের জন্য নিরাপদ নয়। সেখানে ধর্ষিতাকে বিচার না পেয়ে আত্মহত্যা করতে হয়। আরজি করেও জুনিয়র ডাক্তার ধর্ষিতার খুন হয়েছেন। জয়নগরেও টিউশন ফেরতা ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। তাহলে কি গোটা ব্যাপারটায় পুলিশ সার্বিকভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? কেন? পুলিশ তো অতীতে বারবার কর্মদক্ষতা দেখিয়েছে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদীরা জানেন পুলিশের গায়ে কত জোর। কাটাপুকুর মর্গে আজ খবর করতে যাওয়া আমাদের প্রতিনিধি, তাদেরও তো ওই উর্দির গরম দেখানো হচ্ছে। সিপিআইএম নেত্রীদেরও টানা হেঁচড়া করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে। শুধু কাটাপুকুর নয়, ধর্নাতলাতেও তো কি অসাধারণ কর্মদক্ষতা দেখিয়েছে পুলিশ কাল।
এক নিরস্ত্র জুনিয়র চিকিৎসককে একা পেয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ডাক্তাররা অবস্থান মঞ্চ থেকে লাগাতার ধর্ণা চালাতে চেয়েছিল, শান্তিপূর্ণ ধর্ণা, পুলিশ অনুমতি দেয়নি। টেম্পো চালকদের তাড়িয়ে দিয়েছিল যাতে করে জিনিসপত্র আসছিল। শুধু তাই নয়, যারা তাদের মেরামতে এসছিল সেই ডেকোরেটার্সের কর্মীদেরও নাকি পুলিশ লাগাতার হুমকি দিয়েছে, তাই তারা ভয়ের চোটে মঞ্চই বাঁধেননি, পালিয়ে গেছেন। ডাক্তাররাই আলটিমেটলি স্টেথো কাঁধে বাঁশের ওপরে উঠে মঞ্চ বাঁধেন। তার মানে পুলিশের শক্তি তো কমে যায়নি, ভাবনা চিন্তা বুদ্ধি কিচ্ছু কমে যায়নি। যেখানে গায়ের জোর দেখানোর পুলিশ গায়ের জোর দেখিয়েছে, যেখানে বুদ্ধি খাটিয়ে হুমকি দিয়ে কাজ হাসিল করতে হয় পুলিশ সেটাও করেছে। এবার দুর্ভাগ্যের বিষয় কি জানেন, পুলিশের কর্মদক্ষতা সবই এই সাধারণ নিরস্ত্র মানুষগুলোর কাছে, হয় জুনিয়র ডাক্তার নয় যোগ্য চাকরি প্রার্থী। আর আরজিকর হাসপাতালে যখন ওই লুম্পেনগুলো হামলা করেছিল তখন পুলিশ নাকি রোগীর কম্বলের তলায় লুকিয়েছিল। জয়নগরেও তো এক নাবালিকাকে বাঁচাতে পুলিশ ব্যর্থ। কি মনে হচ্ছে জানেন, জুনিয়র ডাক্তারদের অপারেশনটা না সাকসেসফুল হয়নি, শিরদাঁড়া প্রতিস্থাপনটা সফল হয়নি। বিশেষ বিশেষ ক্ষেত্রে পুলিশের দৃঢ়তা আর সততা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশটা কিন্তু থেকেই যাচ্ছে। পুলিশ অভিযোগ নিতে চাইনি। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে, হ্যাঁ ডাক্তার আছে স্যার, আপনাকে হ্যারাস করছেন। আমাকে কলকাতা পুলিশের 5-6 জন মিলে আমাকে টানা হিচড়া চালু করা। এখানে অ্যাকচুয়ালি তৎপরতা দেখানো দরকার ছিল, সেখানে তো ওনারা দেখাননি। জয়নগর থেকে কলকাতা, খুন হোক কিংবা চিকিৎসকদের আন্দোলন, সবেতেই কাঠগড়ায় পুলিশ। কারণ কোথাও পুলিশি নিষ্ক্রিয়তার জেরে মায়ের কোল খালি হওয়ার অভিযোগ, কোথাও অভিযোগ পুলিশ অতি সক্রিয় হয়ে ডাক্তারদের গায়ে হাত তুলছে। আমরা বলছি এটা গুন্ডামি, যে থ্রেড কালচার কলেজে কলেজে চলছে তারই আর এক নিদর্শন এই গুন্ডামি। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ছিল জুনিয়র ডাক্তারদের। শুক্রবার সন্ধ্যায় সেই মিছিলেই উত্তেজনা। ধর্মতলায় মঞ্চ বাঁধার জন্য ডেকোরেটরদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেখানেই পুলিশের একাংশ চিকিৎসক পড়ুয়া আপন সামন্তর গায়ে হাত তোলে বলে অভিযোগ। আমাকে কলকাতা পুলিশের 5-6 জন মিলে আমাকে টানা হিচড়া চালু করা। আমি আমার একজন জুনিয়র ছিল, ওকে যখন বলি ভিডিও কর, দিয়ে ওর হাত থেকে ফোনও ছাড়িয়ে নেওয়া হয়। যখন এই ভিডিওটি করার চেষ্টা হচ্ছিল তখন হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবাদে ফের ধর্নায় বসেন চিকিৎসকরা। আমরা বলছি এটা গুন্ডামি, যে থ্রেড কালচার কলেজে কলেজে চলছে তারই আর এক নিদর্শন এই গুন্ডামি, যেখানে কার্যত গুন্ডামির কায়দায় 2 জন জুনিয়র ডাক্তারকে এইভাবে টেনে হিচড়া ছড়িয়ে দেওয়া হলো। এখানে অ্যাকচুয়ালি তৎপরতা দেখানো দরকার ছিল, সেখানে তো ওনারা দেখাননি। সেমিনার রুম ভেঙে ফেলেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে। পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগের তালিকাটা আরও দীর্ঘ। আন্দোলনকারীদের অভিযোগ, মঞ্চ বাঁধার জন্য যেসব ডেকোরেটরকে বলা হয়েছিল পুলিশ তাদেরও হুমকি দিয়েছে। ডেকোরেটর ভাইদেরকে ফোন করা হয়েছে, তাদের কোম্পানিতে ফোন করে তাদেরকে পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে যে যেন এখানে কোনো কাজ না করা হয়। আমরা কি এটাতে ভয় পেয়ে যাবো বলে ওনারা ভাবছেন? চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ডাক্তারদের ধর্ণা মঞ্চ বাঁধা নিয়েও হুঁশিয়ারির অভিযোগ। অথচ সেই পুলিশের বিরুদ্ধেই জয়নগরে নিষ্ক্রিয়তার অভিযোগ। কোল খালি হওয়া মায়ের আর্তনাদ, কাঠগড়ায় উর্দিধারীরা। 2 জায়গায় দুরকম অবস্থান কেন পুলিশের? আমাদের এক জুনিয়রের গায়ে হাত উঠলো, তাকে এরকম করে মারা হলো, এখনো নিঃশর্ত ক্ষমা চাওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে নিঃশর্তকে ক্ষমা চাইতে হবে। আমরা কালকে থানায় গেছি, থানায় গিয়ে পুলিশের কাছে বলা হচ্ছে আমাদের কেস নেয়নি। মুরগি মাংস খেয়ে, মদ মাংস খেয়ে তারা ফুর্তি করছে। হাসপাতালে যেমন একটা ডাক্তারকেও রক্ষা করতে পারেনি পুলিশ, একটা শিশু মাত্র, সে একটা ক্লাস 4 এর মেয়ে, তাকেও তারা রক্ষা করতে পারলো না। কতটা নিষ্ক্রিয় পুলিশ, যার জন্য আজকে জনরোষ হয়ে উঠেছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে, সেটা কলকাতা হোক কিংবা জয়নগর। পুলিশ প্রশাসন কি সেই জনরোষের আঁচ টের পাচ্ছে না? দেখুন, জয়নগরের মানুষকে আর কষ্ট করে ধর্ণাতলায় আসতে হবে না, তাদের ওই প্রতিবাদটা তিলোত্তমার সহযোগীরাই করে দেবেন। সরকার দাবি না মানায় জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন শুরু করেছেন। প্রথম যে 6 জন অনশন করবেন তারা
আরজি করের জুনিয়র ডাক্তার নন, বাকিরা কাজ করবেন। জুনিয়র ডাক্তাররা বলেছেন কারোর শরীর খারাপ হলে তার দায় রাজ্য সরকারের। সেখানেই কি শাসকের ভয়? কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। শাসক দলের হিসেব বলছে আরজি করের প্রতিবাদ নাকি গ্রামে সাড়া ফেলেনি, কিন্তু কুলতলির প্রতিবাদ তো ধর্ণা তলায়, ওই ধর্মতলায় সাড়া ফেলেছে। আরজি কর আর কুলতলি মিলেমিশে একাকার হয়ে গেলে গ্রাম শহর আলাদা করা যাবে? তো সবই তো ভেসে যাবে। তার মানে ওই ধর্মতলায় ধর্ণা হতে না দেওয়ার দুটো কারণ আছে শাসকের কাছে, এটা বুঝতে পারছি। জানেন তো, এক, তিলোত্তমার ক্ষত যত তাড়াতাড়ি সম্ভব নিরাময় করা, কিন্তু যতদিন ডাক্তাররা ধর্ণা চালিয়ে যাবেন ততদিন তো সেটা সম্ভব নয়। আর তার উপর সেই ধর্ণায় যদি কুলতলি জুড়ে যায় তাহলে কি হবে? তাই জন্যেই ওখানে ওই অনশন বা ওই ধর্ণা কোনো কিছুই না হওয়াটা শাসক দলের কাছে অনেক বেশি শ্রেয়। আমাদের অবশ্যই জয়নগরে মানে আমরা যাব, এরকমই একটা ভাবনা আমাদের রয়েছে, অবশ্যই যেতে হবে। যদি যাওয়ার কথা নিয়ে আসে তাহলে যেখানেই ডাক পড়বে, যেখানেই দরকার হবে, মনে হবে যে আওয়াজ তোলা দরকার হবে, সেখানে এই প্রতিবাদী লোকজন গিয়ে হাজির হবে। আমরা সারা রাজ্যে আর কোথাও কোনো তিলোত্তমা হতে দেব না। তার জন্য আমাদের যে চিকিৎসকদের টিম, আমরা আগামীকাল জয়নগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখুন, আন্দোলন তো যেভাবে প্রতিবাদটা এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে গেছিল বা সবার মধ্যে সংক্রামক হয়ে গেছিল, সেরকম যদি হাঁসখালি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, কালিয়াচক সব এসে ধর্মতলায় হাজির হয়, তখন কিন্তু ওই ধর্ণাটা আরও অস্বস্তিকর হয়ে যাবে। তাই পুলিশ এই ধর্ণাটা তুলে দিতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে চৌকিগুলো পুলিশ আটক করেছে তাতে তো ডাক্তারদের আটকানো যায়নি, তাই না? লালবাজার থেকে ডাক্তারদের মেল করে বলা হয়েছে পুজোর সময় ধর্ণা চললে ট্রাফিক চলাচলে অসুবিধা হবে, নাকি দুর্গা পুজোর প্যান্ডেল না দেখে মানুষ ডাক্তারদের এই অবস্থান মঞ্চ দেখুক, এটা পুলিশ চায় না। তবে ডাক্তাররা দুটো দৃশ্য উপহার দিলেন। এক, যারা স্টেথও ধরতে পারেন তারা মঞ্চও বাঁধতে পারেন, আর দুই, যারা ধর্ণা দিতে পারেন তারা চিকিৎসাও করতে পারে। আর জুনিয়র ডাক্তাররা কিন্তু কাজে যোগ দিয়েছেন, ওপিডি চালু হয়েছে। আর কেউ বলতে পারবেন না যে ওরা কাজ না করে শুধু শুধু আন্দোলন করছেন। আরজি করে ওপিডি আর ধর্মতলায় পুলিশ প্রশাসন প্রকৃতির সঙ্গে সমানে যুদ্ধ করে আন্দোলনকে বাঁচিয়ে রাখা, দুটোই তো করছেন ডাক্তাররা। আসলে জমের মুখ থেকে তারা মানুষকে বাঁচিয়ে আনেন, তো তাই আন্দোলন বাঁচিয়ে রাখাটাও ওই বাঁচানোই তো তাদের কাছে, সেটাও তারা হয়তো জানেন। আমরা এইটুকু বলতে পারি যে আমরা রাজপথ ছেড়ে যাব না। দিদির বিচার যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি, আমাদের বাকি যে 10 দফা দাবি এখন আছে, সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে আমরা শেষ দেখে ছাড়বো। আমাদেরকে যত এরকম ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করা হবে, আমাদের জেদ, আমাদের মনোবল আরও তত বাড়বে। সহজ বিষয়, অঙ্কের মতো পরিষ্কার। আমাদের অবস্থানটাকে তো চালিয়ে নিয়ে যেতে হবে, এরকমভাবে আমাদের কাজ করে যেতেই হবে। এর মধ্যে আমরা থাকবো যতক্ষণ না আমাদের দাবিগুলো মানা হচ্ছে, আমরা এখান থেকে নড়ছি না, যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা হোক। চিকিৎসকদের যদি কেউ কোনো রোগ নিয়ে গিয়ে ডেডলাইন দিয়ে দেয় যে আমাকে এত ঘন্টার মধ্যে আমার রোগ সারিয়ে দিতে হবে, কেমন লাগবে তখন? 4 ঘন্টার মধ্যে করুন, 24 ঘন্টার মধ্যে করুন। এই থ্রেট কালচার আর ব্ল্যাকমেলিং পলিটিক্স, দয়া করে এগুলোর থেকে সরে আসুন। শান্তিপূর্ণ আন্দোলনের সব থেকে পিওরেস্ট ফর্মটা হচ্ছে হাঙ্গার স্ট্রাইক। হাঙ্গার স্ট্রাইককে কখনো থ্রেট কালচার বলে এরকমভাবে ছোট করে দেবেন। মেডিকেল মাফিয়াদের একাংশ তারা এই সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর পেছনে কীভাবে এই সরকারকে বিড়ম্বনায় ফেলা যায়, মুখ্যমন্ত্রীকে টার্গেট করে নানা চক্র তৈরি করছে। আমরা কোনো থ্রেট কালচারে নেই, কিন্তু হয়তো সত্যিই আমাদের আবেগ, আমাদের ভালোবাসা এবং আমরা যে যন্ত্রণা ভোগ করছি, তখন হয়তো কখনো কখনো আমাদের কথা বলার মধ্যে আমরা একটু উত্তেজিত হচ্ছি। তার জন্য নিশ্চয়ই আমরা মানুষের কাছে ক্ষমা চাইছি, কিন্তু এই সরকার বা এই দুর্নীতিগ্রস্ত মানুষদের কাছে না। পুজোর সময়, পুজোর মরশুম,
ধর্মতলা চত্বর, সেই জায়গাটা যদি বিনা নোটিশে এসে কেউ বসে পড়েন, এটা কোনো যুক্তিগ্রাহ্য কাজ হচ্ছে নাকি কোথাও কথা দেয়া আছে যে না এখন ডিস্টারবেন্সটা চালাতে হবে? ধর্মতলায় ধর্ণা হলে ট্রাফিক সমস্যা হবে, মানে পুলিশ মানুষের অজুহাতকে সামনে রাখছে, জানেন তো, মানুষের অসুবিধা, তাই তো শাসক দলও তো তাই রাখছে। এবার সাধারণ মানুষ যাদের অসুবিধা হওয়ার কথা, তারা তো ডাক্তারদের অবস্থান মঞ্চের জন্য বাঁশ বয়ে দিলেন, পুলিশ বাঁশ আনতে বাধা দিচ্ছিল, আর সাধারণ মানুষের মানে কথা বলছিল, সাধারণ মানুষ এই ডাক্তারদের পাশে দাঁড়ালেন, মহিলারা সবার আগে বাঁশ বইলেন। এবার সব মিলিয়ে কিন্তু একটা নজিরবিহীন সিম্বলিক একটা জিনিস দেখলাম আমরা। স্বাস্থ্য ভবনের মতো মেট্রো চ্যানেলেও কিন্তু নাগরিক সমর্থনের অক্সিজেন চাইছিলেন জুনিয়র ডাক্তাররা। আজ সন্ধ্যায় খানিকটা হলেও সেই সমর্থনের আভাস পেলেন। কিন্তু এর পাশাপাশি খেয়াল করে দেখুন, কুণাল ঘোষের মুখেও কিন্তু থ্রেট কালচার শব্দটা শোনা গেল। তার মানে এই রাজ্যে থ্রেট কালচার রয়েছে, যেই দিক রয়েছে, মানে থ্রেট কালচারের উল্লেখ করা মানে রাজ্যকে বদনাম করা নয়। তাই যদি হতো তাহলে নিশ্চয়ই শাসক দলের কেউ থ্রেট কালচারের কথা বলতেন না। এবার প্রশ্ন, থ্রেটটা দেয় কারা? অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগের প্রমাণ মিলেছে স্বাস্থ্য ভবন সূত্রে আমরা জানতে পেরেছি। তাতে নাকি ওই তদন্ত কমিটি যেটা হয়েছিল তার রিপোর্টে অন্তত 7টা কলেজে থ্রেট কালচারে অভিকের যুক্ত থাকার প্রমাণ স্পষ্ট। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়েও অভিকের প্রভাব খাটানোর প্রমাণ মিলেছে। আর এদিকে সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, এদের মধ্যে ওই ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের প্রমাণও নাকি তদন্তকারীরা পেয়েছেন। এবার থ্রেট কালচার, সেটার আর কত প্রমাণ লাগবে বলুন? কিন্তু এগুলো না সব আছে, বুঝলেন তো, এর বাইরেও একটা জিনিস আছে। পুলিশকে এইভাবে মানুষের সামনে যে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে যে ভিলেন সাজানো হচ্ছে, সেটা কারা করেছে, কারা করছে, এটাও কিন্তু একটু তদন্ত হওয়া দরকার, জানেন তো। কারণ পুলিশ কিন্তু আলটিমেটলি, এত কিছু বললাম, এত কিছু দেখলেন, তারা কিন্তু কোথাও গিয়ে অত্যন্ত কর্মদক্ষ, আমরা বহু সময় দেখেছি। কিন্তু সেই দক্ষতার ওপর কেউ কি রাশ টেনে দিচ্ছে? সেই দক্ষতাকে অদক্ষতার দিকে কেউ কি বইয়ে দিতে চাইছে? এটারও কিন্তু একটা তদন্ত হওয়া উচিত। হয়তো কোন সময় ভেতরে ভেতরে তাদেরও যে টুকরো টুকরো করে ক্ষোভ জন্মেছে বা জমছে না, এটাও তো আমরা জানি না, তাই না? কুলতলিতে তো দেখলাম টুকরো টুকরো জমতে থাকা ক্ষোভগুলো কীভাবে বিস্ফোরণ ঘটলো। আর এরকম কোনো বিস্ফোরণ ঘটুক আমরা জাস্ট চাই না।